আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন এখন মোজতবা খামেনাইয়ের জীবনের ক্রম তুলে ধরি। প্রথমত ১৯৩৯ সালে তিনি মাশহাদে জন্মগ্রহণ করেন। এরপর কৈশোরকালে তিনি ধর্মীয় শিক্ষায় আত্মনিয়োগ করেন। ১৯৮৭ নাগাদ তিনি ইসলামিক বিপ্লবী গার্ডের সঙ্গে যুক্ত হন। ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনেইর জীবনের প্রথম দিকের ঘটনাগুলা অর্থাৎ তার যুবক হওয়ার পূর্বে ১৭ বছর বয়স পর্যন্ত যে ঘটনাগুলো আছে, গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলা, যেমন কোন গ্রামে জন্মগ্রহণ করেন, কত সালে জন্মগ্রহণ করেন, কোন স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন, সেখান থেকে শহরে কিভাবে আসেন, হ্যাঁ, এই বিষয়গুলা, এবং ইসলামী বিপ্লবের উনি যে একজন সাক্ষী, সেই সময় তার বয়স কত ছিল, এই বিষয়গুলো একটু বলো। এবং ইরাক ইরান যুদ্ধের সময় তার ভূমিকা কি ছিল, আইআরজিসির সাথে তার সম্পর্ক কিভাবে গড়ে ওঠে, এই বিষয়গুলো একটু বলো। মোজতবা খামেনাই ১৯৩৯ সালে ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। তার কৈশোরকালীন ধর্মীয় শিক্ষা প্রধানত কুম শহরে ধর্মীয় প্রতিষ্ঠানে। ইসলামী বিপ্লব ১৯৬৯-এর সময় তিনি একজন তরুণ সাক্ষী ছিলেন। তখন তার বয়স ছিল আনুমানিক ১০ বছর। ইরান ইরাক যুদ্ধের সময় ১৯৮০ সালে ১৯৮৮ তিনি ইসলামিক বিপ্লবী গার্ডে পরোক্ষভাবে জড়িত হন। তরুণ বয়সে নীতিগত ও আদর্শিক সংস্পর্শে থাকেন। তার আইআরজিসির সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে পারিবারিক প্রভাব ও আদর্শিক সমর্থনের মাধ্যমে, যদিও কোনো আনুষ্ঠানিক সামরিক দায়িত্বে তিনি ছিলেন না। কুম শহরের যে ধর্মীয় প্রতিষ্ঠানে উনি পড়াশোনা করেছেন, সেখানকার কিছু ইনফরমেশন দাও আমাকে। মোজতবা খামেনাই ১৯৩৯ সালে মাশহাদে জন্মগ্রহণ করেন। তিনি তেহরানের আলাভি হাই স্কুলে পড়েন এবং পরে কুম শহরে ধর্মীয় শিক্ষাকেন্দ্রে যান। কুমে তিনি উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন, যদিও তার নির্দিষ্ট প্রতিষ্ঠান বা আনুষ্ঠানিক র্যাঙ্ক পুরোপুরি স্পষ্ট নয়। তিনি ইসলামিক বিপ্লবী গার্ডের সঙ্গে আদর্শিক সংস্পর্শে ছিলেন, কিন্তু তার আনুষ্ঠানিক সামরিক পদ ছিল না। ইরান ইরাক যুদ্ধের সময় তার পরিবারের সদস্যরা কি কি করছিলেন এবং ওনার ভূমিকা কি ছিল? ইরান ইরাক যুদ্ধের সময় আলী খামেনাই ইরানের প্রেসিডেন্ট ছিলেন, আর তার বড় ছেলে মোস্তফা খামেনাই যুদ্ধে অংশ নিয়েছিলেন। তবে মোজতবা খামেনাইয়ের কোনো উচ্চপদ বা যুদ্ধকালীন নেতৃত্বের নিশ্চিত প্রমাণ নেই। তার যুদ্ধে প্রত্যক্ষ ভূমিকার দাবিগুলো স্পষ্ট নয়। পরিবার হিসেবে যুদ্ধ পরবর্তী সময়ে তাদের ধর্মীয়, সামরিক ও রাজনৈতিক প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছিল। মোস্তফা খামেনেই ২৭তম মোহাম্মদ রাসূলুল্লাহ ডিভিশনের হাবিব ইবনে মাজাহির ব্যাটালিয়নে যুদ্ধে অংশ নেন বলে এরকম তথ্য পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তুমি যে বলছো মোস্তফা খামেনাই মোজতবা নন, যুদ্ধকালীন ব্যাটালিয়নে ছিলেন, সেটি আসলে তার ভাইয়ের প্রসঙ্গ। আমি আগেই যাচাই করেছি, মোজতবা খামেনাইয়ের সেই সামরিক ভূমিকা নেই। তাই ব্যক্তি বিভ্রান্তি যেন না হয়, আমরা নির্ভুল তথ্যেই থাকি। যা কোম শহরে উনি যেই বিষয়ের উপর পড়াশোনা করেন, সেই বিষয় সম্পর্কে একটু ধারণা দাও। কুম শহরে মোজতবা খামেনাই মূলত ইসলামী ফিকহ, উসুল আল ফিকহ, ইসলামী নীতিশাস্ত্র, কুরআনিক বিজ্ঞান এবং হাদিস অধ্যয়ন করেছেন। এগুলো হলো শিয়া ইসলামী ধর্মতত্ত্বের কেন্দ্রীয় শাখা, যেখানে বিচার ব্যবস্থা, নীতিকথা এবং ধর্মীয় বিধি নিয়ে গবেষণা করা হয়। সংক্ষেপে, তার পড়াশোনা ছিল গভীর ধর্মীয় আইন ও আদর্শিক শিক্ষার ওপর। আচ্ছা, তার পারিবারিক এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে, বৈবাহিক জীবন সম্পর্কে কিছু তথ্য দাও। মোজতবা খামেনাই বিবাহ করেন জাহারা হাদ্দাদ আদেলকে, যিনি ইরানের এক প্রভাবশালী রাজনীতিকের কন্যা। তাদের একাধিক সন্তান আছে, তবে তারা ব্যক্তিগত জীবন বেশ গোপনীয় রেখেছেন। পারিবারিকভাবে তারা ইরানের ক্ষমতাশালী ধর্মীয় ও রাজনৈতিক বৃত্তের সঙ্গে ঘনিষ্ঠ। তিনি ইরানের রাজনীতিতে প্রভাবশালী হয়ে উঠলেন কিভাবে? মোজতবা খামেনাই জনসমক্ষে কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক পদে আসেননি। তার প্রভাব এসেছে নেপথ্যে, ধর্মীয় ও নিরাপত্তা নেটওয়ার্কে দীর্ঘদিনের যোগাযোগের মাধ্যমে। তিনি তার পিতা আলী খামেনাইয়ের ছায়ায় ধর্মীয় ও নিরাপত্তা মহলে ধীরে ধীরে প্রভাবশালী, কিন্তু তা আনুষ্ঠানিক রাজনৈতিক ভূমিকার মাধ্যমে নয়, বরং প্রভাব ও আদর্শিক সংযোগের মাধ্যমে। প্রাক্তন প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে প্রেসিডেন্ট করার ব্যাপারে ওনার
এক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং উনি অর্থনীতিতেও ইরানের অর্থনীতিতেও ওনার অনেক প্রভাব রয়েছে। এই বিষয়টা একটু বলো। মোজতবা খামেনাই সরাসরি কোনো আনুষ্ঠানিক পদে ছিলেন না, তবে প্রতিবেদনে বলা হয় তিনি 2005 ও 2009 সালের নির্বাচনে মাহমুদ আহমদিনেজাদের পক্ষে নেপথ্যে ভূমিকা রাখেন। তার প্রভাব ছিল প্রধানত ইসলামিক বিপ্লবী গার্ডের মতো সংস্থাগুলোর মাধ্যমে, এবং তিনি অর্থনৈতিক সম্পদ, বিশেষ করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত সম্পদে প্রভাব বিস্তার করেছেন। যদিও তার ভূমিকা আনুষ্ঠানিক নয়, তিনি ক্ষমতার নেপথ্যে মঞ্চের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আচ্ছা, ওনাকে ইরানের পাওয়ার বিহাইন্ড দ্য রোপস নামে বলা হয়, এটার কারণ কি? কাকে পাওয়ার বিহাইন্ড দ্য রোপস বলা হয়? কারণ তিনি আনুষ্ঠানিক কোনো উচ্চ পদে না থেকেও ইরানের ধর্মীয়, নিরাপত্তা ও রাজনৈতিক কাঠামোর মধ্যে ব্যাপক প্রভাব বিস্তার করেন। তিনি নীতি নির্ধারণ, পছন্দের নেতাদের সমর্থন এবং নীতিগত সিদ্ধান্তে পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। আচ্ছা, ইরানের কিছু বিতর্কিত বড় বড় বিক্ষোভ দমনে সরাসরি উনি নেতৃত্ব দেন এবং বাশিজ বাহিনীকে নিয়ন্ত্রণ করেন। এই ব্যাপারটা একটু বলো, বাশিজ বাহিনী কারা, এটাও একটু বলো। মোজতবা খামেনাইকে 2009 সালের ইরানের সবুজ আন্দোলন দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী হিসেবে উল্লেখ করা হয়, এবং তিনি অভিযোগ অনুযায়ী বেসিজ মিলিশিয়া এবং ইসলামিক বিপ্লবী গার্ডের ওপর পরোক্ষ নিয়ন্ত্রণ রাখেন। 2019 সালে যুক্তরাষ্ট্র তাকে দেশীয় দমনপীড়নের জন্য নিষেধাজ্ঞার আওতায় আনে। যদিও তার কোনো আনুষ্ঠানিক পদ ছিল না, তিনি মূলত পর্দার আড়ালে বেসিজের মতো বাহিনীর মাধ্যমে প্রভাব বিস্তার করেছেন। আচ্ছা, দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ অনুসারে তিনি ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক গোয়েন্দা নেটওয়ার্কের প্রধান হয়ে ওঠেন। এটা বলার কারণ কি? দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ অনুযায়ী মোজতবা খামেনাই দীর্ঘদিন ধরে ইসলামী বিপ্লবী গার্ড, বেসিজ এবং নিরাপত্তা সংস্থাগুলোর ওপর আদর্শিক ও নীতিগত প্রভাব বিস্তার করেন। তার পিতার ছায়ায় এবং বিভিন্ন ক্ষমতাবান নেটওয়ার্কের সঙ্গে ঘনিষ্ঠতার ফলে তাকে নেপথ্যের শক্তি হিসেবে বিবেচনা করা হয়। ফলে তার কোনো আনুষ্ঠানিক সামরিক পদ না থাকলেও তিনি গোয়েন্দা ও নিরাপত্তা কাঠামোতে ব্যাপক প্রভাবশালী হয়ে ওঠেন। আচ্ছা, 2026 সালে আমেরিকা ইসরায়েলের সাথে যখন ইরানের যুদ্ধ শুরু হয়, তারপর থেকে ওনার ভূমিকা কি এবং ওনার পরিবারের ভূমিকা কি? 2026 সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হলে মোজতবা খামেনাই আলী খামেনাইয়ের মৃত্যুর পর 8 মার্চ ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। এই যুদ্ধ পরিস্থিতিতে তিনি ইরানের সামরিক ও নীতি নির্ধারণের পূর্ণ নিয়ন্ত্রণ নেন, বিশেষ করে ইসলামিক বিপ্লবী গার্ড এবং বেসিজ বাহিনীর ওপর। তিনি যুদ্ধকালীন সিদ্ধান্তে কঠোর প্রতিরোধের বার্তা দেন, যদিও তার ব্যক্তিগত যুদ্ধক্ষেত্র কমান্ডের কোনো প্রকাশ্য প্রমাণ নেই। আচ্ছা, মোস্তফা খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়াতে ইরানের ভবিষ্যৎ কি হতে পারে? অর্থাৎ অনেকে বলছেন যে উনি একজন কঠোর নেতৃত্বের অধিকারী। এটা সম্পূর্ণভাবে ভবিষ্যৎ অনুমান, তবে অনেক বিশ্লেষক মনে করেন যে মোজতবা খামেনাইয়ের কঠোর আদর্শিক সংযোজন ও নিরাপত্তা কাঠামোর ওপর প্রভাবের কারণে ইরানের ভবিষ্যৎ আরও কঠোর অভ্যন্তরীণ নীতির দিকে যেতে পারে। তার নেতৃত্বে হয়তো আরও রক্ষণশীল নীতি, নিরাপত্তা বাহিনীর আরও সক্রিয়তা এবং পশ্চিমা শক্তির প্রতি কঠোর মনোভাব দেখা যেতে পারে। তবে এসবই সম্ভাবনা, নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়।